দর্শক শুভেচ্ছা নিন। ইউনূসের উপদেষ্টা ফারুকীর কীর্তি কাহিনী নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। মোস্তফা সরোয়ার ফারুকী নাট্য নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা ইত্যাদি বিভিন্ন কিছু। মোস্তফা সরোয়ার ফারুকীর চলচ্চিত্র, নাটক আমাদের জীবনে, আমাদের সমাজে কী প্রভাব ফেলেছে যারা একটু গভীরভাবে বিশ্লেষণ করেন তারা জানেন। নাটক সমাজের দর্পণ, চলচ্চিত্র সমাজের আয়না। নাটক চলচ্চিত্র দেখে মানুষের জীবনে পরিবর্তন আসে, প্রজন্মের জীবনে পরিবর্তন আসে, প্রজন্মের শিক্ষার উপকরণ তৈরি হয়। মোস্তফা সরোয়ারের এই কর্মকাণ্ডগুলো নিয়ে বিশ্লেষণ করলে নানা নেতিবাচক বিষয় আপনি খুঁজে পাবেন। বিশেষ করে নাট্য ভাষা, টেলিভিশন নাট্য ভাষা ধ্বংস করবার একজন কারিগর মোস্তফা সরোয়ার ফারুকী। এটা নিয়ে বিস্তারিত আলাপের ভিডিও এটি নয়। আমি এটি বলতে চাইছি যে মোস্তফা সরোয়ার ফারুকী কোথা থেকে এসে ইউনূস সরকারের উপদেষ্টা বনে গেলেন, এবং উপদেষ্টা বনে সারা জীবনের মনে ইনকাম, আয় রোজগার করে নিয়েছেন। সারা জীবন আর তার কোনো কিছু করা লাগবে না। তার নামে এত অভিযোগ। সংস্কৃতি উপদেষ্টা ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী, যে আপনার নাট্য ভাষা ধ্বংস করেছে। সে আপনার সংস্কৃতির ভাষা নির্মাণ করার দায়িত্বে ছিলেন ইউনূস সরকারের আমলে। সেই ফারুকীর বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ, বিস্তর অভিযোগ। মানবজমিন পত্রিকা বেশ কয়েকটা, আজকে সহ এর আগেও অনুসন্ধান চালিয়েছে, অনুসন্ধানে রিপোর্ট করেছে যে মোস্তফা সরোয়ার ফারুকীর কৃতকর্ম, উপদেষ্টা ইউনূসের উপদেষ্টা সরকারের চলে যাওয়ার পরে মোস্তফা সরোয়ার ফারুকী এখনো দুর্নীতির জন্য রয়ে গেছে বিভিন্নভাবে। বিশেষ করে জুলাই ষড়যন্ত্র জাদুঘর, তারা বলে জুলাই জাদুঘর, আমি বলি জুলাই ষড়যন্ত্র জাদুঘর নামে একটা বিশাল বাজেট, বিগ বাজেটের গণভবনকে ভেঙে চুরে ম্যাসাকার করে একটা বিগ বাজেটের জাদুঘর নামের একটা কিছু করা হচ্ছে জুলাই ষড়যন্ত্র। সেটার সঙ্গে মোস্তফা সরোয়ার ফারুকী এখনো পর্যন্ত জড়িত। আজকে মানবজমিন একটি স্টোরি করেছে, রিপোর্ট করেছে, যেখানে তারা দেখেছে যে অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান, এই শিরোনামেই তারা রিপোর্টটা করেছে। এবং তারা সরেজমিনে তদন্ত করে দেখেছে যে এমন কিছু অস্তিত্বহীন প্রতিষ্ঠানে মোস্তফা সরোয়ার ফারুকী অনুদান দিয়েছেন যে প্রতিষ্ঠানগুলো খুঁজে পাওয়া যায় না। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে অনিয়মের অভিযোগের পর এবার অস্তিত্বহীন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নামে অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের 2024-25 সালের অনুদানের তালিকা পর্যালোচনা করে এমন তথ্য উঠে এসেছে। মানবজমিন গত কয়েকদিনে অনুসন্ধান চালিয়েও অভিযোগের সত্যতা মিলেছে। অনুদানের একটি নথি পর্যালোচনা করে দেখা গেছে অস্তিত্বহীন নাম সর্বস্ব থিয়েটারের নামে বিপুল অর্থ বরাদ্দ দিয়েছেন উপদেষ্টা ফারুকী। ওই নথিতে দেখা গেছে সংস্কৃতি মঞ্জুরি খাতে চারুশিল্প ও থিয়েটারের জন্য ফারুকী সারা দেশে 3 শতাধিক প্রতিষ্ঠানকে 2,22,43,000 টাকা অনুদান দেন। এর মধ্যে 17টি প্রতিষ্ঠান রাজধানীতে। সেই প্রতিষ্ঠানগুলোর বেশ কয়েকটিতে মানবজমিন সরেজমিনে গেছে, তদন্ত করেছে। নথিতে উল্লেখ করা ঠিকানায় কোনো কার্যক্রম বা সাইনবোর্ড নেই। ওই তালিকায় মিরপুরের বড়বাগ এলাকায় শিখা নাট্য গোষ্ঠী নামে এক প্রতিষ্ঠানও রয়েছে। ওই প্রতিষ্ঠানকেও উপদেষ্টা থাকাকালীন অনুদান দিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। পরে পুরো এলাকায় তন্ন তন্ন করেও শিখা নাট্য গোষ্ঠীর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এলাকাটির স্থানীয় বাসিন্দারা বলেন, পুরো এলাকাতে শিখা নাট্যগোষ্ঠী নামে কোনো প্রতিষ্ঠান নেই। শিখা নাট্যগোষ্ঠীর মতোই মিরপুর সেনপাড়ার স্বর্ণধীতি নামের আর এক প্রতিষ্ঠানও অনুদান পায়। ওই ঠিকানাতে গিয়ে দেখা যায় ভবনটি পুরোই আবাসিক। ভবন মালিক বলেন, আমার ভবনে কোনো চারুশিল্প বা থিয়েটার নেই, কোনোদিন ছিল না। আমার পুরো ভবনেই মানুষ ভাড়া থাকে। মিরপুরের রূপনগরের আরেকটি স্কুলের ঠিকানায় সঞ্চুরি সাংস্কৃতিক শিক্ষালয় নামে একটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু ওই স্কুল কর্তৃপক্ষের ভাষ্য সঞ্চুরি সাংস্কৃতিক শিক্ষালয় অন্তত 2 থেকে
3 বছর আগেই তাদের কার্যক্রম গুটিয়ে নিয়ে চলে গেছে। শাহবাগের শেখ কামাল টেনিস কমপ্লেক্সে স্বরকল্পন নামের প্রতিষ্ঠানটির নামেও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুদান দেয়, কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে তালা ঝুলছে। শেষ কবে স্বরকল্পনে কার্যক্রম হয়েছে তাও কেউ বলতে পারেনি। একই অবস্থা গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ের ঠিকানায় থাকা বাংলাদেশ সংস্কৃতি পরিষদের। মন্ত্রণালয় থেকে অনুদান পাওয়া এই প্রতিষ্ঠানটিরও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ফারুকীর অনুদান পাওয়া বনশ্রীর, সুরতাল শিল্পগোষ্ঠী এবং পুরান ঢাকার ওয়ারির বাংলাদেশ লোক সংস্কৃতি কেন্দ্র নামের প্রতিষ্ঠান সম্পর্কেও তথ্য দিতে পারেননি লিস্টে থাকা ঠিকানার বাসিন্দা ও ভবন মালিকরা। এসব অভিযোগের বিষয়ে গতকাল মানবজমিন ফারুকীর সাথে যোগাযোগ করেছে, কিন্তু ফারুকী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অনুদানের অনিয়মের এই অভিযোগ ছাড়াও ফারুকীর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এটিকে জুলাই ষড়যন্ত্র জাদুঘর বলুন, প্রতিষ্ঠানেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কয়েক দফা তারিখ ঘোষণার পরও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাই ষড়যন্ত্র স্মৃতি জাদুঘর উদ্বোধন করে যেতে পারেনি ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। গত 17 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু জুলাই স্মৃতি জাদুঘরে এখনো তৎপর বিদায়ী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। উপদেষ্টার দায়িত্ব ছাড়লেও তিনি প্রতিনিয়ত জাদুঘরে যাতায়াত করছেন, নিজের লোক দিয়ে তদারকি করছেন, আর ভেতরে ঠিক কি কাজ চলছে যার খবর নেওয়ার অধিকার সংবাদকর্মীদেরও নেই। অর্থাৎ জুলাই ষড়যন্ত্রের জাদুঘরের মধ্যে এখনো ফারুকী আছেন, এবং এটা একটা বিগ বাজেটের প্রজেক্ট, 100 কোটি টাকারও উপরে। বাংলাদেশের কোনো জাতীয় জাদুঘরের বাইরে কোনো জাদুঘরে এত বড় বাজেটের জাদুঘর আছে বলে আমার জানা নেই। জুলাই এমন কি ঘটনা ঘটেছিল যে এত বড় বাজেট করে একটা জাদুঘর তৈরি করতে হবে? বিষয়টি নিয়ে নাম প্রকাশ না করার শর্তে জুলাই জাদুঘরের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, যেখানে সকল উপদেষ্টারা বিদায় নিয়েছেন সেখানে শুধুমাত্র দুর্নীতির উদ্দেশ্যেই ফারুকী এখনও তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। কর্মকর্তা বলেন, জুলাই স্মৃতি জাদুঘর প্রথম জাদুঘর যেখানে 2টি খাত থেকে অর্থ ব্যয় করা হয়েছে। খাত দুটি কি? একদিকে জুলাই জাদুঘরের জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় করা হয়েছে 100 কোটি টাকার উপরে, অন্যদিকে একই কাজের জন্য আবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের বাজেট থেকে অর্থ নেওয়া হয়েছে। কারণ আইন প্রণয়নের আগ পর্যন্ত জুলাই জাদুঘর জাতীয় জাদুঘরের শাখা ছিল। অক্টোবর মাসের শেষের দিকে একটি অধ্যাদেশ প্রণয়ন করে জুলাই জাদুঘরকে পৃথক জাদুঘরের মর্যাদা দেওয়া হয়েছে। ফলে ওই তারিখ থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অনুকূলে বরাদ্দকৃত বাজেট জুলাই জাদুঘরের জন্য ব্যয় করার কোনো আইনগত সুযোগ নেই। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের অনুকূলে বরাদ্দকৃত বাজেট থেকে জুলাই জাদুঘরের জন্য ব্যয় চালিয়ে যাওয়া হচ্ছে। একই কাজের জন্য একবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের বরাদ্দ থেকে বিল পরিশোধ করা হচ্ছে, আবার জুলাই জাদুঘরের অনুকূলে বরাদ্দ বাজেট থেকে দ্বিতীয়বারের মতো বিল পরিশোধ করার ঘটনা ঘটছে। আর এই দুর্নীতি ও অনিয়মের সূত্রপাত ঘটেছে জাতীয় জাদুঘরের পরিচালক কাজী মনিরুল হকের নোট লেখার মধ্য দিয়ে। দ্বিতীয়ত, জাতীয় জাদুঘরের সেক্রেটারি মোহাম্মদ সাদিকুর রহমান এইসব অনিয়মকে আইনের মোড়কে উত্থাপন করেছেন। তৃতীয়ত, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে চুক্তিতে নিয়োগপ্রাপ্ত তানজিম ইবনে ওহাব এইগুলো অনুমোদন করেছেন। আর এইসব ফাইলে ফারুকী সাহেবের স্বাক্ষর নেই, অথচ সকল অনিয়ম এবং দুর্নীতির প্রধান সুবিধাভোগী তিনি। এই কর্মকর্তা বলেন, সবচেয়ে বড় অনিয়ম করা হয়েছে কেনাকাটার ব্যাপারে। মূল জাদুঘরের ব্যাপারে মনোযোগ না দিয়ে বিলম্ব ঘটানোর স্বার্থে গণভবনের বহিরাঙ্গনের ব্যাপারে মনোযোগ দেওয়া হয়েছে আগে। এই কাজটি করেছে গণপূর্ত বিভাগ, তারা ওপেন টেন্ডার করে কাজটি করেছে বিধায় এখানে পদ্ধতিগত দুর্নীতি নেই। কিন্তু জুলাই জাদুঘরের ইন্টেরিয়ার, বিভিন্ন আসবাবপত্র এবং গ্যাজেট ক্রয় ইত্যাদির ব্যাপারে কখনোই কোনো টেন্ডার আহ্বান করা হয়নি।
ফলে এখনো অব্যয়িত অর্থ রয়ে গেছে। মোস্তফা সরোয়ার ফারুকী এখনো এই জাদুঘরের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। এছাড়াও টেন্ডার ছাড়া সুনির্দিষ্ট ভেন্ডরকে দিয়ে কাজ করানো পাবলিক প্রকিউরমেন্ট রুলসের সম্পূর্ণ পরিপন্থী। এরপরও প্রতিটি ক্ষেত্রে চলতি বাজার দরের পরিবর্তে 3 থেকে 4 গুণ টাকার বিল করা হয়েছে, যার বেশিরভাগের অর্থ পরিশোধ করা হচ্ছে জুলাই জাদুঘরের বাজেট থেকে। মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, সাবেক উপদেষ্টা ফারুকী জুলাই জাদুঘরের দায়িত্ব গ্রহণ করার পর থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের চেয়ে গণভবনে বেশি সময় কাটিয়েছেন। গত 11 মাসে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বাজেট থেকে প্রতিদিন 20 থেকে 40 হাজার টাকা দুপুরের খাওয়া, বিকেলের নাস্তা এবং রাত্রের খাবারের নামে ব্যয় করেছেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের হিসাব কর্মকর্তার কাছে এর পূর্ণাঙ্গ বিবরণী রয়েছে। আরও অনিয়ম করেছে দেখুন কোথায়। জাদুঘরের লোক নিয়োগের নামেও অর্থ কামানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। নির্বাচনের আগে মাত্র 7 দিনের নোটিশে লিখিত পরীক্ষা ছাড়া মৌখিক পরীক্ষার ভিত্তিতে রিক্রুটমেন্টের আয়োজন করা হয়েছিল। এ বিষয়ে মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জাতীয় জাদুঘর ছাড়া যেখানে আহসান মঞ্জিল জাদুঘরের জন্য মাত্র 20 জন, চট্টগ্রাম জিয়া জাদুঘরের জন্য 18 জন, কুমারখালীতে কাঙ্গাল হরিনাথ জাদুঘরের জন্য 6 জন, ফরিদপুরের জসিমউদ্দিন জাদুঘরের জন্য 8 জন এবং সিলেটের ওসমানী জাদুঘরের জন্য বরাদ্দ মাত্র 5 জন জনবল, সেখানে ফারুকী এই জুলাই জাদুঘর বা জুলাই ষড়যন্ত্র জাদুঘরের জন্য 300 থেকে 400 লোক নিয়োগের পরিকল্পনা করেছিলেন। অর্থ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের আপত্তির মুখে শেষ পর্যন্ত তা 107 জনে নামিয়ে আনতে সংস্কৃতি মন্ত্রণালয় বাধ্য হয়। যদিও এখন পর্যন্ত এই অবৈধ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়নি এবং নিয়োগ বিধি মোতাবেক সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়নি। নথিপত্র পরীক্ষা করলে দেখা যাবে গত বছরের জুন মাসে এই জাদুঘরের জন্য 37 জন জনবল বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু ফারুকীর নিজের লোক না হওয়ায় সেই নিয়োগের উদ্যোগ নেওয়া হয়নি। জনবল নিয়োগ প্রক্রিয়া নিজের নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগের পরেও তানজিম ইবনে ওহাবকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক করেন ফারুকী। পরে ওই তানজিমকেই আবার জুলাই জাদুঘরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়। এই হচ্ছে ফারুকী, একটা কি বলবো, বাংলাদেশের সংস্কৃতি বিরুদ্ধ, বাংলাদেশের শিল্প বিরুদ্ধ একজন মানুষ। কোথা থেকে জুলাই ষড়যন্ত্রের নামে একটা ষড়যন্ত্র হলো। এখানে যে কেউ সরকারের অংশ হয়েছে, যে কেউ সরকারের মন্ত্রীর মর্যাদায় এসে ঢুকে পড়েছে, ইউনূসের বিশেষ সহকারী হয়েছে, এই যে কেউ এর একজন ফারুকী। সেই ফারুকী এখনো দুর্নীতি করে যাচ্ছে। বাংলাদেশে এত এত অন্যায় কিভাবে ধারণ করবে? আজকে বিএনপি সরকার ক্ষমতায়, যদিও বিএনপি সরকার ইউনূস সরকারের সহযোগী শক্তি ছিল। বিএনপি, জামাত, এনসিপি এরা সব সহযোগী শক্তি। এই যে আমরা লাল বদর বলি না, বিএনপিও লাল বদর। লাল বদর বলতে আমরা এটাই বুঝাই যে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের কর্মকাণ্ড হচ্ছে জুলাই আগস্টের 24-এ লাল আন্দোলন, ফেসবুক প্রোফাইল লাল করে দেওয়া সেই আন্দোলন। বিএনপিকে এই ফারুকীদের বিচার করবে? বিএনপি যদি ফারুকীদের বিচার না করে, বিএনপির বিচারই একদিন এই বাংলাদেশের মাটিতে হবে। আমরা সেই সময়টার, সেই দিনটার অপেক্ষা করা ছাড়া উপায় নেই। না হলে বিএনপি বিচার যদি করতোই, এতদিনে ফারুকীদের অনিয়ম ধরে ফেলতো, ফারুকীদের এতদিন অ্যারেস্ট করা হতো। প্রায় 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত ইউনূসের উপদেষ্টাদের নামে যে এত অভিযোগ, একটা ব্যাংক হিসাব তলব করা পর্যন্তই আমরা দেখলাম। এখন পর্যন্ত খুব বড় ধরনের কোনো তাদের বিরুদ্ধে ইনিশিয়েটিভ দেখিনি। এখন হতে পারে কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ বিএনপি তাদের বিচার নাও করতে পারে, বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার কৃতজ্ঞতা। এখন আমরা দেখতে থাকি যে সামনে আরো কি ঘটছে। আমরা নিশ্চয়ই দেখব এবং অপেক্ষা করব। বাংলাদেশের মাটিতে এদের বিচার একদিন হবে। বিএনপি যদি দায়িত্বহীন ভূমিকা পালন করে, বিএনপিরও বিচার হবে। আর দায়িত্বশীল ভূমিকা পালন করলে বিএনপি সাধুবাদ পাবে। এখন দেখার বিষয় কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।